তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমে। আমরা পড়াশোনা করছি ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে। আমরা আগের দিন পড়েছি ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং কি, কত রকমের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, মানে ফাউন্ডেশন বলতে আমরা কত ধরনের ফাউন্ডেশনের কথা বুঝি, এবং তার সাথে সাথে পড়েছি যে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংকে আমরা পড়ছি সয়েল মেকানিক্সের দিক থেকে, অর্থাৎ আমরা ফাউন্ডেশনের আরসিসি ডিজাইন পড়ছি না, আমরা পড়ছি ফাউন্ডেশন যে সয়েলের উপর রাখা আছে সেই সয়েল কতটা প্রেসার নিতে পারবে সেই ফাউন্ডেশনটাকে তার উপরে রাখতে দেওয়ার জন্য। ওকে, তো সেই বিয়ারিং ক্যাপাসিটির বিভিন্ন টার্মিনোলজি ওগুলো আমরা পড়েছি। তোমরা যারা এখন পর্যন্ত ক্লাসটা দেখোনি, তোমরা এখনই আমার সয়েল মেকানিক্স প্লে লিস্ট থেকে পেয়ে যাবে, সেখান থেকে দিয়ে দাও এবং আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে দেবো। তো আজকে আমরা ঠিক এর পর থেকে শুরু করছি। আমরা আগের দিন যেটা করতে গেছিলাম সেটা হচ্ছে যে আমাদের মূল উদ্দেশ্য এই চ্যাপ্টারটা পড়বার, সেটা হচ্ছে যে সয়েল কতটা বা সয়েলের কতটা ক্যাপাসিটি আছে, আমরা যে স্ট্রাকচারাল লোডটা সয়েলের উপর দেব সেটাকে নেওয়ার কতটা ক্যাপাসিটি আছে, সেটাকে আমরা বলতে পারো বিয়ারিং ক্যাপাসিটি নাম দিয়ে বলি। ঠিক আছে, বিয়ারিং ক্যাপাসিটি এটা। এবার এই বিয়ারিং ক্যাপাসিটি কে আমাদেরকে বার করতে হবে, অর্থাৎ সয়েলের উপর আমরা কতটা লোড চাপাতে পারবো সেটা আমাদেরকে বার করতে হবে, অর্থাৎ আমাদেরকে বিয়ারিং ক্যাপাসিটি এটাকে বার করতে হবে। এবার বিয়ারিং ক্যাপাসিটি বার করতে গিয়ে আমরা দুটো প্রধানত উপায় দেখেছিলাম। একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল উপায়, অর্থাৎ আমরা বিভিন্ন রকম ভাবে অ্যানালাইসিস করে ওটাকে বার করতে পারি। অ্যান্ড দ্য সেকেন্ড উপায় কি ছিল, আমরা যদি একদম ফিল্ডে গিয়ে ফিল্ড মেথড করি। তো সেই অ্যানালাইটিক্যাল উপায়গুলোর মধ্যে আমরা আগের দিন যেটা পড়েছিলাম সেটা হচ্ছে র্যাঙ্কিংস ফর্মুলা বা র্যাঙ্কিংস উপায়। ঠিক আছে, তো এখানে একটা জিনিস, এখানে অনেকটা সময় এমসিকিউ হতে পারে, একটু মাথায় রাখো। আমরা আগের দিন পড়েছিলাম হচ্ছে র্যাঙ্কিংস থিওরি। র্যাঙ্কিংস থিওরি কিসের জন্য না, বিয়ারিং ক্যাপাসিটি বার করবার জন্য। র্যাঙ্কিংস থিওরি ছিল কিসের জন্য, অনলি ফাই সয়েলের জন্য, অর্থাৎ যেই সয়েলের কোহেশন জিরো আমরা আগের দিন করেছিলাম, যেখানে সি কে আমরা জিরো ধরে নিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফর ফাই সয়েলের জন্য। আজকে আমরা যেই পড়াশোনাটা করবো মেইনলি সেটা হচ্ছে টারজাগিজ তোমার হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি বার করবার ফর্মুলা বা তার যে থিওরি রয়েছে সেটা। তো টারজাগিজ তোমার যে থিওরি সেটা কিন্তু সি ফাই সয়েলের জন্য, অর্থাৎ যে কোনো সয়েলের জন্য, সেটা কোহেসিভ অ্যাজ ওয়েল অ্যাজ তার মধ্যে কিছু যদি তোমার ফ্রিকশন ফোর্স থেকে আসা, অর্থাৎ কোহেশন লেস সয়েলও যদি থাকে, দুটো সয়েলের জন্যই কিন্তু আমরা টারজাগিজ ফর্মুলাটাকে বা থিওরিটাকে অ্যাপ্লাই করতে পারি। বাট র্যাঙ্কিংস থিওরি ওয়াজ অনলি ফর ফাই সয়েল, অর্থাৎ কোহেশন লেস সয়েলের জন্য। ঠিক আছে, আর একটা থিওরি আছে যেটাকে আমরা বলি স্কিন টোন থিওরি। হ্যাঁ, সেটা হয়তো আমরা আমাদের সিলেবাসে সেইভাবে থাকে না বলে আমরা সেভাবে হয়তো পড়বো না, বাট তোমরা জেনে রাখো স্কিন টোন থিওরিটা কিন্তু সেটা আমার শুধু সি সয়েলের জন্য হয়। ঠিক আছে, মানে শুধু কোহেসিভ সয়েলের জন্য হয়। এবার তোমাকে কখনো কখনো এমসিকিউ দিতে পারে যে স্কিন টোন থিওরি ফর ডিটারমিনেশন অফ বিয়ারিং ক্যাপাসিটি কোন সয়েলের জন্য, এটা সি সয়েলের জন্য। টারজাগিজ সি ফাই সয়েলের জন্য, র্যাঙ্কিং ফাই সয়েলের জন্য। এটা তোমরা নোট ডাউন করে রেখে দাও। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আজকে আমরা পড়বো যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অফ দিস চ্যাপ্টার, দ্যাট ইজ হচ্ছে টারজাগিজ থিওরি ফর ডিটারমিনেশন অফ বিয়ারিং ক্যাপাসিটি। টারজাগিজ থিওরি যেটা সি ফাই সয়েলের জন্য বার করা হয়, এটা আমরা আজকে কিন্তু পড়বো। ওকে, আচ্ছা, এটা পড়ার আগে একটা জিনিস আমাদেরকে একটুখানি জেনে নিতে হবে। ঠিক আছে, যে জিনিসটা আমি আগের দিন বলিনি এবং যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এবার যে পিএসসির এক্সাম হয়েছে, মানে এক্সট্রা ইঞ্জিনিয়ারিং এক্সাম, সেখানেও কিন্তু এই জায়গাটার থেকে একটা প্রশ্ন আসে বা এসেছে। ওকে, সেটা কি, সেটা হচ্ছে যে যখন আমি একটা ফুটিংকে বা একটা ফাউন্ডেশনকে, ঠিক আছে, ধরে নিচ্ছি আমি একটা স্যালো ফাউন্ডেশন, আমি যখনই একটা সয়েলের উপর রাখবো, ঠিক আছে, এই সয়েলের উপর যখন আমি এটাকে রাখলাম, সয়েলের উপর যখন আমি এটাকে রাখলাম, তখন কি হবে, এই কন্ট্যাক্ট সারফেসে কিন্তু একটা প্রেসার আসবে, সয়েল প্রেসার দেবে। সেই প্রেসারটার একটা ধরনের টাইপ হবে, মানে কি বলবো, প্রেসার যে ডায়াগ্রামটা হবে, সেই প্রেসার ডায়াগ্রামের এক একটা ক্ষেত্রে এক এক রকমের প্যাটার্ন হবে, সেইটা একটু তোমাদেরকে জেনে রাখতে হবে। এইটা আমরা বার করব, তার জন্য দুটো কন্ডিশন নেব। কি কন্ডিশন? এক নম্বর কন্ডিশন, যদি এই যে ফাউন্ডেশন যেটা আমরা দিচ্ছি, ঠিক আছে, এই ফাউন্ডেশনটা যদি ফ্লেক্সিবল হয়, ভালো করে বুঝবে কিন্তু। হ্যাঁ, এইটা কিন্তু এবার যে পিএসসি এই যে এক্সামটা এসেছে, খুব কিন্তু এই ভাষাগুলোরই ওপরে একটু কিন্তু ঘোর প্যাচ আছে, খুব ভালো করে ব্যাপারটাকে খেয়াল করবে। ওকে, ফ্লেক্সিবল যদি তোমার ফুটিং হয়, ফুটিং বডি, বেসিক্যালি এটাকে আমি এভাবে বললে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফুটিং বডিটা যদি ফ্লেক্সিবল হয়,
অর্থাৎ এইটা যদি ফ্লেক্সিবল হয়, ফ্লেক্সিবল কথাটার মানে কি? ফ্লেক্সিবল কথাটার মানে হচ্ছে যে এটার উপর তুমি যেখানে যে কোনো জায়গায় যদি কোনো প্রেসার দাও, সেই প্রেসারটার জন্য সেই পয়েন্টে সেটেলমেন্ট হয়ে যায়। বুঝতে পেরেছো? বেসিক্যালি কি ফ্লেক্সিবল মানে কি? আমরা পড়েছি না পেভমেন্টের ক্ষেত্রে, যদি বিটুমিনের পেভমেন্ট বানাই আমরা তাহলে সেটাকে বলি ফ্লেক্সিবল পেভমেন্ট, আর যদি আমরা কংক্রিটের পেভমেন্ট বানাই সেটাকে আমরা বলি রিজিড পেভমেন্ট। বিটুমিনের ফ্লেক্সিবল পেভমেন্ট, বিটুমিনের পেভমেন্টটাকে বলার কারণ কি? কারণ কি, যদি বিটুমিনের নিজস্ব কোনো রিজিডিটি নেই, ভালো করে বোঝো, ঠিক আছে? বিটুমিনের নিজস্ব কোনো রিজিডিটি নেই। তুমি যদি বিটুমিনকে নিয়ে প্রেস করে দেখবে সেটা কিন্তু সেটেলমেন্টকে ধরতে পারে না, ঠিক আছে? শক্ত, ঠিক আছে, হার্ড, বাট কি তার নিজস্ব কোনো রিজিডিটি নেই। ওকে, তো তুমি যদি কি হয়, যদি বিটুমিনের তলের সারফেসটা কোনো কারণে লুজ হয়ে যায়, ধরো সয়েল সাবগ্রেডটা কোনো কারণে লুজ হয়ে গেল বা গর্ত হয়ে গেল কোনো একটা কারণে, তাহলে কি হবে, ওই জায়গার বিটুমিন সারফেসটাও না এরকম করে দেবে যাবে, ঠিক আছে? ওই জায়গার বিটুমিন সারফেসটাও দেবে যাবে। অর্থাৎ যে এটা যদি একটা ধরো আমি সারফেস বলি, ঠিক আছে, এর তলে এটা যদি সয়েল সাবগ্রেড হয়, তাহলে সয়েল সাবগ্রেড যদি কোনো কারণে ধরো এরকম করে বসে গেল এই জায়গাটা, তাহলে কি হবে, পেভমেন্টটাও না এখানে এইভাবে করে বসে যাবে। ক্লিয়ার? এই ধরনের পেভমেন্টকে সেই কারণে বলা হয় ফ্লেক্সিবল পেভমেন্ট। ক্লিয়ার? এটাকে বলা হয় ফ্লেক্সিবল পেভমেন্ট। আর কংক্রিটের যদি তুমি করো, কংক্রিটের যদি তুমি পেভমেন্ট বানাও, তার তলে যে সয়েল সাবগ্রেড থাকে, ঠিক আছে, এবার ধরো কোনো কারণে এখানকার সয়েল সাবগ্রেড এরকম করে বসে গেল, কোন একটা কারণে সেটেলমেন্ট হলো সয়েলের, বাট এই যেহেতু কংক্রিট পেভমেন্ট ইটসেলফ একটা রিজিড মেটেরিয়াল, সো কি হয়, অল্প স্বল্প, যদি অল্প স্বল্প, খুবই অল্প অবশ্যই, মানে হিউজ বসে গেলে তো সেটা ভাঙবে বা ক্র্যাকস আসবে, সেটা অন্য ব্যাপার, খুব অল্প স্বল্প অ্যামাউন্ট যদি এখানে বসে যায়, তাহলে কিন্তু এর বডির রিজিডিটি দিয়ে এই যে নিচে বসে যাওয়াটা তুমি পেভমেন্টের ওপরে তার রিফ্লেকশন পাবে না। এটাকে আমরা বলি রিজিড পেভমেন্ট, ঠিক আছে? তাহলে তোমাকে যদি কেউ কখনো কোয়েশ্চেন করে ইন্টারভিউতে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফ্লেক্সিবল পেভমেন্ট আর রিজিড পেভমেন্ট, তুমি বলবে যেখানে সয়েল সাবগ্রেডের সেটেলমেন্টটা পেভমেন্টের ওপর রিফ্লেকশন হবে, ঠিক আছে, সয়েল সাবগ্রেডের সেটেলমেন্টটা পেভমেন্টের ওপর রিফ্লেকশন হচ্ছে, অর্থাৎ এটা দেবে গেলে ওপরটাও দেবে যাচ্ছে, সেইটাকে আমরা বলবো ফ্লেক্সিবল পেভমেন্ট। এবং যেখানে সয়েল সাবগ্রেডের সেটেলমেন্টটা আমার পেভমেন্টের ওপর রিফ্লেকশন আসছে না, সেটাকে আমি বলবো রিজিড পেভমেন্ট। ক্লিয়ার? এই কনসেপ্টটা মাথায় রেখো, আমি একটু পরে থেকে ওটা বলে ফেললাম। ওকে, এবার তাহলে বুঝতে পারছো ফ্লেক্সিবল পেভমেন্ট মানে এই ফুটিংটা এমন কোন মেটেরিয়ালের তৈরি হবে বা এমন কিছু ব্যাপারে তৈরি হবে যেখানে কিনা আমার সয়েল সাবগ্রেড বসে গেলে আমার এর উপরেও কিন্তু বসে যেতে পারে, ঠিক আছে? এই ধরনের একটা পেভমেন্ট অফ ফ্লেক্সিবল পেভমেন্ট। তো যদি ফ্লেক্সিবল ফুটিং বডি হয়, ঠিক আছে, এই বডিটা যদি ফ্লেক্সিবল মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, তাহলে তার জন্য একটা কেস। আর আরেকটা কেস হচ্ছে অবশ্যই যদি তোমার কি না রিজিড ফুটিং হয়, ঠিক আছে, এই ফুটিং মেটেরিয়ালটা যদি রিজিড হয়, ঠিক আছে। সাধারণত আমরা রিজিড ফুটিংই ব্যবহার করি, মানে আমরা সাধারণত কংক্রিট দিয়ে ইউজেস করি, কংক্রিটেরই ফুটিং আমরা ইউজ করি, সো এটা আমরা রিজিড ফুটিংটাই কিন্তু ম্যাক্সিমাম করে থাকি। তো ফ্লেক্সিবল ফুটিং এর ক্ষেত্রে কি হয়, ফ্লেক্সিবল ফুটিং এর ক্ষেত্রে আমি এটা বললাম যে আমি যখনই যেরকম প্রেসার দেবো, মানে প্রেসারটা কি হবে তোমার, মানে ঠিক মানে যদি কোথাও কোনো সেটেলমেন্ট হয় তাহলে পেভমেন্টটাও সেই জায়গায় অন্য করে দেবে যায়। তো এক্ষেত্রে যদি আমরা তোমার কনসিডার করি হচ্ছে তোমার ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে যদি আমি কনসিডার করি যে কন্টাক্ট প্রেসারটা কেমন হবে, তাহলে সেটা আমরা দেখতে পাবো এরকম ইউনিফর্মই হবে। কন্টাক্ট প্রেসার ইউনিফর্ম হবে, কিন্তু সেটেলমেন্ট ভালো করে বোঝো, ঠিক আছে, সেটেলমেন্ট কিন্তু আলাদা আলাদা হবে, এক একটা পয়েন্টে সেটেলমেন্ট আলাদা আলাদা হবে, ভালো করে বোঝো, সেটেলমেন্ট আলাদা আলাদা হবে কিন্তু কন্টাক্ট প্রেসার ইউনিফর্ম হবে। জিনিসটা কনসেপ্টটা একদম ক্লিয়ার করে নাও। কেন সেটেলমেন্ট আলাদা আলাদা এটা ইয়ে হচ্ছে, ধরো এটা ফ্লেক্সিবল পেভমেন্ট মানে এইখানে যদি সরা নড়া করে তাহলে এটাও সরে নড়ে যাবে। তাহলে ধরো এইখান থেকে একটা প্রেসার এলো, ধরো এখান থেকে একটা মাটি সরে গেল, তাহলে এটা সরে গেল, ফলে সরে যাওয়ার ফলে আগেও এটা যে প্রেসারে ছিল সরে গেল,
ব্যাপারটা কি হয় ভালো করে একটু যদি ক্লিয়ারলি তোমরা একটু বোঝো তাহলে ব্যাপারটা একদম তোমাদের মাথার মধ্যে ঢুকে যাবে কেন এরকমটা হয়। ধরো যখন মাটি একদম ঠিক আছে তখন অবশ্যই ইউনিফর্ম প্রেসার আছে ধরো, ঠিক আছে। এবার ধরো কোনো একটা জায়গা থেকে আমার মাটি সরে গেল, এই জায়গা থেকে ধরো মাটি সরে গেল, যেই মাটি সরে গেল তাহলে কি এই পোর্শনটা একটা এক্সট্রা স্ট্রেস আসবে আমরা জানি, ঠিক আছে। কেন কি এতক্ষণ একটা সাপোর্ট ধরেছিল, সাপোর্ট সরে গেল মানে কি এই পার্সনে একটা এক্সট্রা স্ট্রেস আসবে। তাহলে এক্সট্রা স্ট্রেস যদি আসে তাহলে কি হবে, এখানে কিন্তু প্রেসারটা আগে যে প্রেসারটা ধরো এখানে 2 কিলো নিউটন ছিল, এটা কিন্তু এখন 4 কিলো নিউটন হয়ে যাবে ইমিডিয়েটলি। কিন্তু কেস কি, সাথে সাথে এইটা কিন্তু আর সোজা থাকবে না, ও কিন্তু এরকম করে এর উপর দেবে বসে যাবে, ফাউন্ডেশনও কিন্তু এরকম করে এর উপর দেবে বসে যাবে। তাহলে কি হলো, ওই যে এক্সট্রা 2 কিলোমিটার নোটটা এলো যেটা সেটেলমেন্টের জন্য এসেছিল পেভমেন্টের উপর, সেটা কিন্তু বেরিয়ে গেল, রিলিজ হয়ে গেল, এবং রিলিজ হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আবার ফাইনালি যে লোডটা থাকলো সেটা আবার সেই 2 কিলোমিটারই থাকলো। ক্লিয়ার, বুঝতে পেরেছো? সো যখন ফ্লেক্সিবল পেভমেন্ট হবে তখন সেটেলমেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট হবে, বাট কন্ট্যাক্ট প্রেসার, ঠিক আছে, কন্ট্যাক্ট প্রেসার, কেন কি যখনই কোনো এক্সেস প্রেসার আসছে ফাউন্ডেশন বসে গিয়ে প্রেসারটাকে রিলিজ করে দিচ্ছে। সো কন্ট্যাক্ট প্রেসার উইল বি ইউনিফর্ম এবং সেটেলমেন্ট উইল নট বি ইউনিফর্ম থ্রু আউট দ্য সেকশন। ক্লিয়ার? ওকে। নাও ইন কেস অফ রিজিড পেভমেন্টের ক্ষেত্রে কি হয়, এবার দেখো ব্যাপারটা কি, এটা কিন্তু তুমি সি সয়েল দাও, ফাই সয়েল দাও, সি ফাই সয়েল দাও, যাই দাও, সবার ক্ষেত্রে কিন্তু একই রকম কেস হবে। কেন কি, ওই যে বললাম যা হবে এক্সট্রা সেটাও রিলিজ করে দেয়, যেহেতু এটা ফ্লেক্সিবল। সেই জন্য এটা 3টে টাইপ অফ সয়েলের জন্য পড়ার কোনো দরকার নেই। বাট ইন কেস অফ রিজিড ফাউন্ডেশন যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমার ব্যাপারটা একটু অন্যরকম হবে। তো প্রথমে আমরা পড়বো হচ্ছে রিজিড ফাউন্ড ফুটিং এর জন্য। রিজিড ফুটিং এর তোমার হতে যদি আমরা প্রথমে দেখে নিই ফাই সয়েলের জন্য, অর্থাৎ কোহেশন লেস সয়েলের উপর যদি আমার এটা বসানো থাকে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কন্ট্যাক্ট প্রেসারটা কিন্তু এইরকম হয়, একটা প্যারাবোলিক শেপ থাকে, ঠিক আছে। আচ্ছা, আমি সবগুলোকে একসাথে এঁকে নিই, তাহলে তোমাদের কম্পারেটিভলি যদি আমি বোঝাই তাহলে এটা ভুলবে না তোমরা কখনো। ওকে, আচ্ছা, এবার এটা যদি তোমার সি সয়েল হয়, ঠিক আছে, সি সয়েলের ক্ষেত্রে কি হয়, সি সয়েলের ক্ষেত্রে ঠিক এরকম টাইপের হয় প্রেসার ডায়াগ্রামটা, ঠিক আছে। আর যদি সি ফাই সয়েল যদি হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এটা যদি ইয়ে হয়, ও সরি, এটা না অনেকটা নিচে নেমে গেছে, তোমরা হয়তো দেখতে পাবে না, আমি একটু পাশে, এটা যদি সি ফাই সয়েল হয়, ঠিক আছে, সি ফাই সয়েলের ক্ষেত্রে প্রেসার ডায়াগ্রামটা ঠিক এরকম হয়। হ্যাঁ, আমি অতটা ভালো জায়গা অভাবের জন্য আঁকতে পারলাম না, বাট তোমরা বুঝে নিও একটু। ওকে, এটা হচ্ছে সি ফাই সয়েলের জন্য, ঠিক আছে। ওকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই প্যাটার্নটা কিন্তু মনে রাখতে হবে। এখান থেকে WBPSC এইতে এবার প্রশ্ন এসেছিল, অন্যান্য জায়গাতেও কিন্তু প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, ঠিক আছে। এটা আমরা সাধারণত বিটেক পড়তে গিয়ে অ্যাভয়েড করে দিই, বা ডিপ্লোমা পড়তে গিয়ে অ্যাভয়েড করে দিই, কিন্তু খুব ইজি একটা জিনিস, এটা একটা আমাদের একটু মনে রাখতে হবে। যদি ফাই সয়েল হয়, ফাই সয়েল হলে কি হয়, অর্থাৎ কোহেশন লেস সয়েল, তুমি ভালো করে বোঝো, কোহেশন লেস ভুলে যাবে কোনটা, এটা মানে এটা সি এর জন্য না, এটা ফাই এর জন্য না, এটা সি ফাই এর জন্য, এটা গোলমাল হয়ে যায়। তো তোমাদেরকে আমি একদম কনসেপ্টটা বলে দিচ্ছি, কনসেপ্টটা যদি একটু মাথায় ঢুকিয়ে নাও তাহলে কোনোদিনও ভুলবে না, বা ভুলে গেলেও কি করে বার করতে হয় ট্রিকটা পেয়ে যাবে। দেখো, ফাই সয়েল যদি হয় অর্থাৎ কোহেশনলেস, অর্থাৎ কোনো কণাগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল নেই। এবার ভালো করে বুঝে দেখো, যখন আমার ঠিক এই মোমেন্টে এই জায়গাটায় জাস্ট তোমার যেখানে হচ্ছে তোমার আমার ফাউন্ডেশনটা শেষ হচ্ছে, সেই জায়গাটাই যে সয়েলের কণাটা আছে, ঠিক তার পাশে যে সয়েলের কণাটা আছে, দুটো কণার মধ্যে কিন্তু কোনো আকর্ষণ বল নেই।
তাহলে কি হবে, যখন এটা প্রেসার দেবে কি হবে, এই কণাটা আরামসে কিন্তু নিচের দিকে চলে আসতে পারে, এই কণাটাকে টাচ না করে বা এই কণাটার উপর ইম্প্যাক্ট না ফেলে। ঠিক আছে, যেহেতু এটা সি সয়েল ফাই সয়েল, অর্থাৎ কোহেশন ব্যাপারটা নেই, ফ্রিকশন থাকবে, ফ্রিকশনটার জন্য অল্প একটু ফোর্স আসবে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, বাট কোহেশন নেই, টেনে রাখার গল্পটা নেই। ওকে, তাহলে কি হচ্ছে বুঝতে পারছো, এবার যত তুমি এই ভেতরের দিকে ঢুকছো তত ওয়েট বৃদ্ধি পাচ্ছে এর ওপর, ফলে ফাই মানে ফোর্সটা ফাইয়ের জন্য অর্থাৎ ফ্রিকশনের জন্য যে ফোর্সটা সেটা আস্তে আস্তে যত ভেতর দিকে ঢুকবে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু যত সাইডের দিকে আসবে ফ্রিকশনটা কিন্তু কমে যাচ্ছে। কেন কি আমরা ফ্রিকশন মানে কি জানি, ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু কি হয়, মিউ ইন্টু আর। আর মানে কি, এই যে ওয়েট যেটা আসে তার যে রিঅ্যাকশনটা হয় সেটাই আর। ওকে, তো আরটা নাথিং বাট বলতে পারো যে ওয়েটের একটা কম্পোনেন্ট। ঠিক আছে, ওয়েট। তাহলে যত এদিকে ওয়েট লুজ হচ্ছে আমার কিন্তু ফ্রিকশন ফোর্স জিরো হয়ে যাচ্ছে, আর এদিকে যত ঢুকছি আমার ফ্রিকশন ফোর্স বাড়ছে। এবার এইখানে ফ্রিকশন ফোর্স লুজ হয়ে গেলে যদি এটা কোহেসিভ সয়েল হতো, যদি এটা কোহেসিভ সয়েল হতো তাহলে এইখানকার কণাটাকে এই পাশের কণা কিন্তু টেনে ধরে থাকতো, তাই ফ্রিকশন ফোর্স জিরো হলেও আমার কিন্তু এই কণা কিন্তু টেনে ধরে রাখতো, ফলে এখানে কিন্তু একটা ফোর্স বা প্রেসার স্টিল অ্যারাইজ থাকতো। বাট ফর দ্য কোহেশনলেস সয়েলের জন্য এইখানে কিন্তু ফ্রিকশন নেই, মানে আর কোনো ফোর্স নেই। তাহলে মনে রাখতে হবে, যদি ফাই সয়েল হয় তাহলে প্যাটার্নটা হয়ে যাবে এরকম একটা প্যারাবোলিক প্যাটার্ন, এবং সাইড গুলো হয়ে যাবে প্রায় জিরো। কেন কি এখানে কোনো এন্ড, হ্যাঁ কোনো এন্ড রেস্ট্রিকশন নেই। ঠিক আছে, কোনো সাইড বা এজ রেস্ট্রিকশন নেই, বিকজ দেয়ার ইজ নো কোহেশন। বাট ইন কেস অফ সি সয়েলের ক্ষেত্রে আমার সাইডে কিন্তু একটা কোহেশন থেকে গেল, সেই জন্য সাইডের আমার যে প্রেসারটা আসবে সেটা হবে মোর। বুঝতে পেরেছো? কেন কি যদি ধরে রাখো, ধরো তোমার উপর একটা লোড দিয়েছি তোমার কাঁধের উপর, ঠিক আছে, সেই তোমার যদি কাঁধ এনাফ স্ট্রং হয় তাহলে লোডটাকে তুমি ধরে রাখতে পারবে। তাহলে লোড যদি ধরে রাখতে পারো তার মানেই তোমার কাঁধের উপর প্রেসার আসছে। আর তুমি ধরো তোমার লোড চাপানো, তোমার কাঁধ ধরে রাখতে পারো না, এরকম করে দেবে গেল, তাহলে কি প্রেসার রিলিজ হয়ে গেল। বুঝতে পারছো? এখানে কি এই কণাগুলো লোড ধরে রাখতে পারলো না, বিকজ এদের মধ্যে দেয়ার ইজ নো অ্যাট্রাকশন ফোর্স, কোহেশন ফোর্স, সো এখানে প্রেসার জিরো হয়ে গেল। বাট এখানে কি হচ্ছে, এই কণাটা কিন্তু পাশের কণাটা কোহেসিভ ফোর্সের জন্য এটাকে ধরে রাখতে পারছে, সো প্রেসার ইজ নট জিরো। ক্লিয়ার? ওকে, এবার কি, যেহেতু ভেতরে ঢুকতে ঢুকতে গিয়েছে ফ্রিকশন ফোর্স বাড়ছে, বা স্যান্ডের আমরা জানি ফ্রিকশন ফোর্স বেশি হলে এই যে ফোর্স দেবে, কোহেসিভ সয়েলের ক্ষেত্রে কিন্তু ফ্রিকশন ফোর্সের ব্যাপারটা আবার ওটাকে নেই। সো এদের ক্ষেত্রে কি হয়, মাঝখানে এসে দেখা যায় অনেকটা প্রেসারটা কম, সাইডের প্রেসারটা বেশি, এবং এইটাকে আমরা বলি, সাইডের প্রেসারটাকে আমরা বলি কিউ ম্যাক্স, অর্থাৎ ম্যাক্সিমাম প্রেসার সাইডে থাকে ফর কোহেসিভ সয়েলের জন্য, আর মাঝখানে থাকে যেটা হচ্ছে কিউ মিনিমাম। এবং কি হয়, সাধারণত যদি তুমি দেখো তাহলে কি হয়, কিউ ম্যাক্স ইকুয়ালস টু, বা কিউ ম্যাক্স বাই 2 ইকুয়ালস টু হচ্ছে কিউ মিন। এটা হচ্ছে ধরে নাও কিউ মিন, অর্থাৎ মাঝের যে কন্ট্যাক্ট প্রেসারটা হয় সেটা সাধারণত সাইডের যে প্রেসার হয় সেটা ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? আর এটা এরকম। ওকে, এখানে ম্যাক্সিমাম কোথায় হয়, ম্যাক্সিমাম হয় মাঝখানে। তাহলে রিজিড পেভমেন্টে যদি ফাই সয়েল হয় অর্থাৎ কোহেশন লেস সয়েল হয় তাহলে ম্যাক্সিমাম কন্ট্যাক্ট প্রেসার আসে মাঝখানে, সাইডে আসে জিরো। যদি রিজিড পেভমেন্টের সি সয়েল হয়, সি সয়েল অর্থাৎ কোহেসিভ সয়েল হয়, তাহলে কিউ ম্যাক্স আসবে সাইডে, মাঝখানে আসবে কিউ মিন। সাধারণত কিউ ম্যাক্স বাই 2 ইকুয়াল টু কিউ মিন হয়। আচ্ছা, আর যদি সি ফাই সয়েল হয় তাহলে প্যাটার্নটা ঠিক এরকম টাইপের হয়, অর্থাৎ এই যে ম্যাক্সিমাম যেটা হয় সেটা না সাইডে না মিডিলে। ক্লিয়ার? না সাইডে না মিডিলে, না এজে না মিডিলে। ক্লিয়ার? আশা করি আর কোনো সমস্যা নেই। আর ফ্লেক্সিবল পেভমেন্ট তো বললে আমি কন্ট্যাক্ট প্রেসার সবসময় ইউনিফর্ম হয়, হ্যাঁ ইউনিফর্ম হয়, সেটেলমেন্ট ডিফারেন্ট হয়। কিন্তু রিজিড পেভমেন্টের ক্ষেত্রে তিনটে কেসেই সেটেলমেন্ট কিন্তু ইউনিফর্ম। ফ্লেক্সিবল পেভমেন্টে কি ছিল, সেটেলমেন্ট ইউনিফর্ম ছিল না, কন্ট্যাক্ট প্রেসার ইউনিফর্ম ছিল। কিন্তু আমাদের রিজিড পেভমেন্টের ক্ষেত্রে পেভমেন্ট কি, যদি দেবে যায় তাহলে পুরো একসাথে দাববে, কোনো একটা পোর্শন করে দেবে সাধারণত যায় না, খুব একটা বড় কিছু ঘটনা না ঘটলে, ঠিক আছে, বা ডিজাইন যদি ভুলভাল না হয় সাধারণত, ঠিক আছে, ক্র্যাকস আসেন। তো রিজিড পেভমেন্টের ক্ষেত্রে সেটেলমেন্ট ইউনিফর্ম হয়, কন্ট্যাক্ট প্রেসার আলাদা হয়। ক্লিয়ার? ওকে,
এবার আমরা চলে যাচ্ছি টার্জিনিস। তো টার্জিনিস পড়ার আগে যেটা আমাদেরকে একটু জানতে হবে, যেটা আরেকটা জিনিস জেনে নিতে হবে, সেটা হচ্ছে ফাউন্ডেশনে অর্থাৎ ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এ সয়েল কিভাবে ফেল করে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং এই ব্যাপারে আমাদের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর ম্যাক্সিমাম ছেলে মেয়েদের মধ্যে দেখেছি, আমি যখন পড়াতাম তখন দেখেছিলাম যে এই ব্যাপারটা সম্পর্কে কিন্তু একটা বলতে পারো একটা ধারণা, স্পষ্ট ধারণা কিন্তু নেই বা খুব কনফিউজিং। সো আমি চেষ্টা করি আমার ক্লাসগুলোতেই কনফিউজিং জায়গাগুলোকেই যাতে ক্লিয়ার করে দেয়, কারণ কি বাকি জিনিসগুলো কিন্তু তোমরা বই দেখে পড়ে নিতে পারবে, কিন্তু যেখানে কনসেপ্টের গল্প আছে সেই জায়গাগুলো আমাদের বুঝতে হয়। ওকে, তো আজকে যেটা বলছি সেটা হচ্ছে যে এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে, দেখো বিয়ারিং ক্যাপাসিটি বার করা মানে কি? বিয়ারিং ক্যাপাসিটি বার করা মানে হচ্ছে সয়েলের ক্ষমতা বার করা। এবার সয়েলের ক্ষমতা যদি আমি বার করতে যাই, সয়েলের ক্ষমতা যদি বার করতে যাই, তাহলে কি না একটা সয়েল কতটা ম্যাক্সিমাম লোড নিতে পারে। বলতে পারো যে ওই লোডটা যদি আমি একটুখানি বেশি দিই তাহলে সয়েলটা ফেল করে যাবে, বলতে বলা যায় যে কোন লোডে সয়েল ফেল করলো, এই ব্যাপারটা যদি জানতে পারি তাহলে সেই লোডটাকে আমি আলটিমেট লোড বলে দিতে পারবো। বোঝা যাচ্ছে? তো তার মানে কি সয়েল কখন ফেল করছে সেইটা জানাটা আমার কাছে খুব অবশ্যই। কেন কি সয়েল যেই মোমেন্টে ফেল করছে সেই মোমেন্টের কনসার্ন লোডটাকে যদি ফাইন্ড আউট করতে পারি তাহলে সেটি হয়ে যাবে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। ওকে, ব্যাপারটা বোঝা গেছে? ওকে, তাহলে সয়েলের ফেলটা কখন করছে, কিভাবে করছে সেটা আমাদেরকে জানা উচিত। কেন কেন আমি ধরো লোড চাপালাম, এবার কখন সয়েল ফেল করছে আমার কাছে সেই কনসেপ্টই নেই, তাহলে আমি বুঝবো কি করে কোনটা আলটিমেট লোড? বুঝতে পারছি? সো সয়েল কখন ফেল করছে, লোড চাপাচ্ছি প্লাস সয়েল ফেল করছে, তাহলে সয়েল কোন পয়েন্টটাকে আমি ধরবো যে সয়েল ফেল করছে, কোন জায়গাটাকে ধরবো যে এবার না এবার আমি সয়েলকে এটা ধরে নিতে পারি যে সয়েলটা এবার ফেল করে গেছে, এই জায়গাটা কখন হবে বা কোন মোমেন্টে হবে সেটাকে ফাইন্ড আউট করবার জন্য বা সেটাকে জানবার জন্য সয়েল ফেলিওর কিভাবে হয় সেটা জানাটা আমাদের দরকার। তো আমরা এক্ষেত্রে দেখেছি সাধারণত সয়েলের 3 ধরনের ফেলিওর হয়। কি কি? 1 নম্বর হচ্ছে জেনারেল শেয়ার ফেলিওর, 2 নম্বর হচ্ছে কি লোকাল শেয়ার ফেলিওর, and third one is কি পাঞ্চিং শেয়ার ফেলিওর। এবারে 3টে টার্ম নিয়ে আমাদের সত্যি অনেকেরই কনফিউশন আছে। আজকের ক্লাসটা তোমরা দেখো, আশা করি এরপরে আর কোনোদিনও কোনো সমস্যা থাকবে না। তো চলো প্রথমে আমরা চলে আসি হচ্ছে জেনারেল শেয়ার ফেলিওরে। ঠিক আছে, তো জেনারেল শেয়ার ফেলিওরে বা লোকাল পাঞ্চিং সব আমরা একটা উদাহরণ দিয়ে সুন্দর করে আমি বুঝিয়ে দিতে পারবো, আশা করি তারপর আর তোমাদের সমস্যা থাকার কথা নয়। ধরে নিচ্ছি এটা একটা আমার ফাউন্ডেশনের ফুটিং স্ল্যাব, ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আমাদের লোড আসছে কলামের লোড। এবার যে আর ধরে নিচ্ছি এতটা আমার মাটির নিচে ফাউন্ডেশনটা ঢোকানো রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডেপথ অফ ফাউন্ডেশন, কি না ডিএফ, ডেপথ অফ ফাউন্ডেশনটা এতটা আমার মাটির নিচে রাখা আছে। ওকে, এবার কি হয়, ফেলিওরটা কি হয় যখন আমি এর উপর লোড চাপাচ্ছি, কি হবে একটা টাইপ অফ লোডের সময় এসে কি হবে এই ফাউন্ডেশনটা ফেল করবে। ফেল করাটা কিভাবে হয়, ধরো যদি খুব শক্ত, এবার এইভাবে বোঝো, তারপর আমি এটাকে ভাগটা করছি, খুব একদম সাধারণ কনসেপ্ট দিয়ে বোঝো, এইসব টার্মের মধ্যে আগে ঢুকতে যাবে না, নিজের বুদ্ধিটাকে ক্লিয়ার করে। সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু মাথায় রাখবে যেটা নেচারে হচ্ছে সেটাকে আমরা তুলি, এই নয় যে আমরা আগে মাথায় ভেবে ফেললাম তারপর সেটা নেচারে এলো, এরকম না। নেচারে যেটা হচ্ছে স্বাভাবিক কেস যেটা হয় সেটাকে আমরা তুলে একটা থিওরির রূপ দিই। ওকে, এটাকে সেটাকে আমাদের ম্যাক্সিমাম এম্পেরিক্যাল থিওরি। ওকে, তো চলো এবার বোঝো, ধরো এরকম তুমি একটা ফাউন্ডেশন তুমি নিজে একটা বানালে, এই মাটিটা খুব শক্ত মানে কি ধরে নিচ্ছি আমি ডেন্স, ঠিক আছে, ধরো ডেন্স স্যান্ড ধরে নিলাম, একদম শক্ত সয়েল, ক্লিয়ার? তাহলে কি হবে এ প্রেসার আসবে, এই প্রেসারটা এর উপর রিলিজ করবে সয়েলের উপর। ঠিক আছে, এবার সয়েল তো আর কিছুতে দেবে যাবে না, কি হবে এ প্রেসার দিলে কি হবে, বলবে যে এই সয়েলকে বলবে ভাই তুমি নিচের দিকে নামো, তাই তো?
এখানে যে সয়েলটা থাকবে এই যদি আমি প্রেসার দিই এইভাবে কি হয়, তুমি যদি একটা তোমার এই হাতের উপর যদি তুমি এইটা দিয়ে একটা প্রেসার দাও তাহলে কি হবে, হাতটা চলবে সরে যেতে চেষ্টা করবে, তাই তো? তাহলে এই সয়েলটা কি চলবে, ও চাইবে কি নিচের দিকে নেমে যাই, দেবে যাই। এই দেবে যাওয়াটাকে আমরা বলি সেটেলমেন্ট। এই সেটেলমেন্ট হলেও আমরা সেটাকে ফেলিওর ধরে নিই ফাউন্ডেশনের, ঠিক আছে? তাহলে সেটেলমেন্ট হচ্ছে ফেলিয়ারের একটা প্যারামিটার, বা আমরা ফেলিয়ারকে যে মাপবো তার একটা প্যারামিটার। বলতে পারো যে এই সেটেলমেন্টটা কতটা হতে পারে, বা কতটা সেটেলমেন্ট হলে আমরা এটাকে ফেলিয়ার ধরবো আর কতটা সেটেলমেন্ট ধরবো না, এটা একটা প্যারামিটার। ওকে, তাহলে সেটেলমেন্ট হতে পারে। এবার আমি কি বলেছি, এটা খুব ডেন্স স্যান্ড, মানে খুব শক্ত সয়েল। এবার ধরো আমি এই হাতের ওপর একটা হাত দিয়ে প্রেসার দিচ্ছি, তাহলে কি একটা জোরে প্রেসার দিলে হাতটা সরে যাবে, কিন্তু আমি যদি হাত না দিয়ে একটা বোর্ড না ধরো একটা দেওয়াল, একদম আরসিসি দেওয়াল আছে, এবার দেওয়ালের উপর যদি আমি প্রেসার দিই তাহলে কি হবে, কি হবে, দেওয়ালটা কি সরে চলে যাবে? না, যাবে না, বিকজ দেওয়ালটা খুব শক্ত এবং রিজিড। তাহলে ডেন্স স্যান্ড যদি হয় তাহলে এই যে মেটেরিয়ালটা এখানে থাকবে, সয়েলটা থাকবে, সেটা বলতে পারো অনেকটা রিজিড একটা মেটেরিয়ালের মতন কাজ করবে। তাহলে যদি এটা রিজিড মেটেরিয়ালের মতন কাজ করে তাহলে কি হবে, যতই তুমি লোড দাও এটা দেবে যাবে না, মাইন্ড ইট। এবার ধরো আমি এবার বলি কংক্রিটের দেওয়ার উপর আমি প্রেসার দিচ্ছি, এবার আমি হাত না দিয়ে ধরো আমি একটা বড় কিছু মেশিন নিয়ে এসে আরো হিউজ প্রেসার দিচ্ছি, তাহলে কি হবে, কংক্রিট কিন্তু সরে যাবে না, ও কোনো মতেই সরবে না যেহেতু রিজিড। তাহলে কি হবে, খুব ম্যাক্সিমাম প্রেসার দিলে কি হবে, ওর মধ্যে ক্র্যাকস আসতে স্টার্ট করবে। বোঝাতে পারছি আমি তোমাদেরকে ব্যাপারটা? একটা হচ্ছে আমি হাতের উপর প্রেসার দিচ্ছি, ধরো হাতটা সয়েল, আমার একটা ফাউন্ডেশন, প্রেসার দিচ্ছি, যদি এটা যদি নরম হয় তাহলে কিন্তু সরে চলে যাবে। বাট যদি এটা রিজিড হয়, খুব শক্ত স্যান্ড, খুব ধরো রিজিড একটা দেওয়াল হয়, তাহলে কি হবে, ও প্রেসার দিলে ও কিন্তু যাবে না। এরপরে আরো বেশি প্রেসার দিচ্ছি, আরো বেশি প্রেসার দিচ্ছি, একটা সময় কি হবে, ওর মধ্যে ক্র্যাকস তৈরি হবে, বাট ও সরে যাবে না। ভালো করে বুঝলে তো? ঠিক আছে, ওকে। তাহলে এক্ষেত্রেও তাই, যদি ডেন্স স্যান্ড হয়, আমরা যদি ফাউন্ডেশন দিয়ে লোড দিই, সেই লোডটা ম্যাক্সিমাম হলে এক্ষেত্রে কিন্তু ফাউন্ডেশনের সেটেলমেন্ট হবে না। কি হবে, ক্র্যাকস তৈরি হবে। ক্র্যাকসটা কিভাবে তৈরি হয়, ক্র্যাকসটা কিভাবে তৈরি হয়, চলো এটা বোঝা যাবে। ক্র্যাকসটা তৈরি হবে, দেখো কিছুটা মাটি ও এরকম করে ওর নিজের সাথে ফাউন্ডেশন নিয়ে নেবে, ঠিক আছে? এই মাটিটা বলতে পারো যে ফাউন্ডেশনের পার্ট হয়ে গেছে। ফাউন্ডেশন যদি সেটেলও করে কখনো, তাহলে এই মাটিটাকে নিয়ে করবে, এইটুকু মাটিকেও নিয়েই করবে, একে কখনো ছাড়বে না, ঠিক আছে? সো এইটা একটা বলতে পারো ফাউন্ডেশনের পার্ট হয়ে যায়। তাহলে প্রথম ক্র্যাকসটা আসবে কোথা দিয়ে, এই জায়গা দিয়ে, ভালো করে বুঝবে। প্রথম ক্র্যাকসটা এখান দিয়ে স্টার্ট হয়, তারপর এই ক্র্যাকটা কি হয়, আস্তে 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 বাড়তে থাকে, বাড়তে থেকে এরকম করে একদম ক্র্যাকটা আমার গ্রাউন্ড লেভেল অব্দি উঠে আসবে। ঠিক একই রকম ভাবে এখানেও তাই হয়, আমার একদম মাটি অব্দি ক্র্যাকটা কিন্তু উঠে আসবে। ক্লিয়ার? তাহলে যেটা হচ্ছে যে যদি খুব শক্ত স্যান্ড হয় তাহলে কি হচ্ছে, আমি যতই লোড দিই না কেন ওর সেটেলমেন্ট হবে না, যেহেতু মাটিটা রিজিড হয়ে গেছে। সো কি হবে, ক্র্যাকস ডেভেলপ হবে, কেন কি আমাকে প্রেসার তো রিলিজ করতে হবে। সো ক্র্যাকসটা কি হবে, ফাটতে 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 আস্তে আস্তে আমার গ্রাউন্ড লেভেল অব্দি উঠে আসবে। যেই গ্রাউন্ড লেভেল অব্দি আমার ক্র্যাকস উঠে আসবে, ভালো করে বোঝো, এখান থেকে তো মাটি বেরোতে পারছিল না, যেতে পারছিল না, যেই ক্র্যাকসটা আমার মাটির এখানে উঠে আসবে, সঙ্গে সঙ্গে কি হবে, এই যে প্রেসারের মাটিটা এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে এইখানে আমার এরকম করে মাটির একটা বাল্জ তৈরি হবে, মানে মাটি এখান থেকে বেরিয়ে আসবে, বাল্জ তৈরি হবে। এদিকেও তাই হবে, এরকম একটা বাল্জ হবে। এবার কি, কোনো একটা দিকের ধরো মাটি একটু কম বেশি হলে কোনো একটা দিকে ধরো আগে এই জিনিসটা ঘটবে, ক্র্যাকসটা দুদিকেই উঠছে, উঠছে তো কোনো একটা ক্র্যাক ধরো আগে উঠে গেল, যেই ক্র্যাকসটা আগে, যে ক্র্যাকসটা আগে উঠবে, যেদিকটা আগে উঠবে সেদিকের মাটিটা আগে বেরিয়ে যাবে। যেই মাটিটা আগে বেরিয়ে যাবে সাথে সাথে কি হবে, ফাউন্ডেশনটা এরকম করে ধরো এদিকের মাটিটা আগে বেরিয়ে গেছে, তাহলে ফাউন্ডেশনের সাথে সাথে এরকম করে টিল্ট হয়ে যাবে, কি হবে, কাত হয়ে যাবে, ফাউন্ডেশন এরকম করে কাত হয়ে যাবে এইদিকে, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো এই কাত হয়ে যাওয়ার জন্য এইটা এরকম করে উঠবে, ফলে এদিকেও মাটি উঠবে, বালজিং দুদিকেই হবে এবং কাত হয়ে যাবে। এই যে টাইপ অফ ফেলিওর, এটাকে বলি আমরা জেনারেল শিয়ার ফেলিওর। কি বলি, জেনারেল শিয়ার ফেলিওর।
তাহলে খুব ভালো করে বোঝো জেনারেল শেয়ার ফেলিওরে কোন কোন সয়েলের উপর হয়, কোন সয়েলের সাথে জেনারেল শেয়ার ফেলিওর হয়। অবশ্যই the soil should be কি dense to medium স্যান্ড, মানে কি বলবো ডেন্স স্যান্ড বা মিডিয়াম তোমার ডেন্স হতে পারে, মিডিয়াম ডেন্স স্যান্ডও হতে পারে, ঠিক আছে, বা খুবই শক্ত সয়েল। মোদ্দা কথা সফট ক্লে তো একদমই না। সফট ক্লের জন্য সেই জেনারেল সেল ফেলিওর, যদি তোমাকে জিজ্ঞেস করে যে সফট ক্লে থেকে জেনারেল সেল ফেলিওর হবে, বলে না, হবে না। এই জন্য কি দরকার, একদম ডেন্স সয়েল দরকার, মিডিয়াম টু ডেন্স সয়েল দরকার, অ্যাটলিস্ট মিডিয়াম ডেন্স সয়েল তো দরকারই। ক্লিয়ার? এবং অবশ্যই সেটা ওভার কনসোলিডেটেড যদি সয়েল হয়, মাইন্ডেড, যদি ওভার কনসোলিডেটেড সয়েল হয় তাহলেও কিন্তু জেনারেল সেল ফেলিওর হবে। কেন কি ওভার কনসোলিডেটেড সয়েল মানে কি, ওই সয়েলের উপর আগে আরো বেশি লোড এসেছে, ঠিক আছে, এখন যে লোডটা আসছে, ঠিক আছে, সেটা কম। দ্যাট মিনস দ্য সয়েল ইজ হাইলি কম্প্যাক্টেড, ঠিক আছে, তো বলা যেতে পারে সেটা আর কি রিজিড হয়ে গেছে প্রায়। সো সেখানে কিন্তু আমাদের জেনারেল সেল ফেলিওর আসবে। তাহলে এবার তুমি একটা জিনিস এখান থেকে নিজেই বুঝতে পারছো যে জেনারেল শেয়ার ফেলিওর বৈশিষ্ট্য কি হবে। যদি আমি আস্তে আস্তে একটা একটা করে পয়েন্ট করি, তাহলে কি আসবে জেনারেল শেয়ার ফেলিওর বৈশিষ্ট্য। আমি এখানে একটু এঁকে নিচ্ছি পাশে, কি বৈশিষ্ট্য আসতে পারে। এটা আমার গ্রাউন্ড লেভেল, আমার এরকম করে ক্র্যাকস আসা শুরু হয়েছে, আমি একদিকে আঁকলাম, ঠিক আছে, এখানে আমার বালজিং হচ্ছে। তাহলে জেনারেল শেয়ার ফেলিওর যদি বৈশিষ্ট্যগুলোকে লিখি তাহলে কি পাবো। প্রথম কথা, অবশ্যই এটা শ্যালো ফাউন্ডেশনের জন্য হয়। তুই বলে যে কেন দাদা ডিপ ফাউন্ডেশনের জন্য কেন হচ্ছে না? কেন কি ডিপ ফাউন্ডেশন মানে কি, এটা আরো নিচ অব্দি যাবে, তাহলে নিচ থেকে এই গ্রাউন্ড লেভেল অব্দি ক্র্যাক উঠে আসা এটা অনেকটাই কঠিন ব্যাপার, বুঝতে পারছো, নেক্সট টু ইম্পসিবল, ঠিক আছে, তার আগেই সেটেলমেন্ট হয়ে যায়, ঠিক আছে। সো যেহেতু ক্র্যাকসটা আমার মাটি অব্দি উঠে আসছে, তাহলে মাথায় রাখতে হবে যে এখানে আমার ডেপথ অফ ফাউন্ডেশন ইজ কম। ওকে, তাহলে আমার এটা কিন্তু স্যালো ফাউন্ডেশনের জন্য কিন্তু জেনারেল শেয়ার ফেলিওর। নেক্সট থিং কি, নেক্সট থিং হচ্ছে এখানে আমার ক্র্যাকসটা গ্রাউন্ড লেভেল অব্দি উঠে আসে, গ্রাউন্ড লেভেল অব্দি আমাদের ক্র্যাকস উঠে আসে, গ্রাউন্ড ক্র্যাকস আমরা দেখতে পাবো। ক্লিয়ার? 3 নম্বর হচ্ছে কি, আমার এখানে গ্রাউন্ডের উপর বালজিং অফ সয়েল হবে। যখন দেখবো যে এই ধরনের যদি জেনারেল শেয়ার ফেলিওর হয়, তাহলে দেখতে পাবো যে আমার ফাউন্ডেশনের ধারে এরকম মাটির স্তূপ জমা হয়ে গেছে, ঠিক আছে, বালজিং অফ সয়েল হবে। আর নেক্সট কি হবে, তাহলে বালজিং অফ সয়েল হবে, নেক্সট কি হবে, নেক্সট হবে কি, ফাউন্ডেশনটা কিন্তু টিল্ট হয়ে যাবে, ফাউন্ডেশনটা দেখালাম যে ফাউন্ডেশনটা কিন্তু টিল্ট হয়ে যাবে, তাহলে টিল্টিং অফ ফাউন্ডেশন, টিল্টিং অফ ফাউন্ডেশন। ওকে, এইটাই হচ্ছে মূল আর কি, মূল 4টে বৈশিষ্ট্য যেটা দেখবো, যেটা থেকে আমরা বুঝতে পারবো যে এবার আমার এখানে জেনারেল শেয়ার ফেলিওর হয়েছে। ক্লিয়ার? কেন কি দেখো, একজন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে বা অ্যাজ এ হোল সিভিল ইঞ্জিনিয়ার হয়ে আমার একটা ফাউন্ডেশন ফেল করে গেছে কিনা, তুমি ধরো একটা স্ট্রাকচার দেখতে গেলে, হ্যাঁ, এবার সেই স্ট্রাকচারের উপর ধরো একজন বাড়ি গেলে বা দেখতে গেলে, যে প্র্যাকটিক্যালি যদি আমি জিজ্ঞেস করি যেটা কি ব্যবহারটা কি, ধরো একটা অলরেডি একটা 1 তলা বা 2 তলা বাড়ি হয়ে আছে, তো বাড়ির মালিক চাইছে যে আমি এটার উপর আরো 2 তলা বানাবো, আরো 2টো ফ্লোর বানাবো। ইন দ্যাট কেস তুমি গেলে চেক করবে, চেক কি করে করবে, তুমি ফাউন্ডেশন চেক করলে, তো তুমি যদি দেখো যে ফাউন্ডেশন এরকম বালজিং হয়ে গেছে, ফাউন্ডেশন টিল্ট হয়ে গেছে, ঠিক আছে, তাহলে বলবে যে না দাদা এইটা কিন্তু এর উপর কিন্তু আর চাপানো যাবে না, কেন কি অলরেডি কিন্তু ফেলিওরের দিকে এগোতে স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে। সো জেনারেল শেয়ার ফেলিওরের আমরা চিনবো কি করে, এইটা হচ্ছে 4টে হচ্ছে তার বৈশিষ্ট্য, যেখান থেকে আমরা বুঝতে পারবো এটা জেনারেল শেয়ার ফেলিওর। ওকে, নাও এবার হচ্ছে আমরা চলে আসি লোকাল শেয়ার ফেলিওরে। লোকাল শেয়ার ফেলিওর কি, লোকাল শেয়ার ফেলিওর জাস্ট এর পরের স্টেপটা মানে কি, যদি ধরো আমার সয়েল খুব শক্ত হলো না, হতেই তো পারে সয়েল সবসময় শক্ত হবে তা তো নেই, সয়েল নরম হয় অর্থাৎ সফট ক্লে হলো, ঠিক আছে, বা লুজ স্যান্ড হলো, সফট ক্লে হলো, এই ধরনের ক্ষেত্রে, বা নর্মাল কনসোলিডেটেড সয়েল হলো, ইন দ্যাট কেস কি হয়, ইন দ্যাট কেস যেহেতু আমি বলেছি খুব একদম মানে একেবারে নরম সয়েল বলছি না, ঠিক আছে, একটু ধরো শক্ত, আগের মতন অত শক্ত না,
ভালো করে বোঝো, আগের মতন অত শক্ত না বাট নরম সয়েল। ইন দ্যাট কেস কি হয়, প্রথমে এরকম ক্র্যাকস আসবে, এসে কি হয় ও কিন্তু প্রথমে কিছু দেবে যাবে, ঠিক আছে, ও কিন্তু দেবে যাবে। বা বলতে পারো এটাকে আমি অন্যভাবেও দেখতে পারি, সয়েল এলো, প্রথমে আমার ক্র্যাকস তৈরি হলো, ক্র্যাকসটা আস্তে 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 এতটা ধরে এলো, ঠিক আছে, আসার পরে কি হবে ও কিন্তু দেবে যাবে। কেন? সয়েলের স্ট্রেংথ নেই। সিম্পল ব্যাপার, আমি যেটা বলেছিলাম যে যদি এটার ধরো স্ট্রেংথ কমে যায়, যে কংক্রিটের দেওয়াল না হয়, যদি আমার হাত হয়, তাহলে কি হবে, সরে যাবে, সেটেলমেন্ট হয়ে যাবে। ওকে, তাহলে সফট ক্লে যদি নিই তাহলে আমার কিন্তু সেটেলমেন্ট কিন্তু ম্যাক্সিমাম আসবে, ক্র্যাকস জাস্ট ডেভেলপড হবে, জাস্ট ডেভেলপড হয়ে এই ধরো একটুখানি এগোবে, কখনোই গ্রাউন্ড লেভেল অব্দি আমার ক্র্যাকস আসবে না। বোঝা গেছে? গ্রাউন্ড লেভেল অব্দি ক্র্যাকস আসবে। জেনারেল সেল ফেলিওর কি এসেছিল, গ্রাউন্ড লেভেল অব্দি ক্র্যাক চলে এসেছিল। কেন? কারণ খুব শক্ত সয়েল ছিল, ও দাব ছিল না, ও সেটেলমেন্ট হচ্ছিল না, ও ক্র্যাকস ক্রিয়েট করেছিল, ক্র্যাকস ক্রিয়েট করে গ্রাউন্ড লেভেল অব্দি গিয়ে মাটি বার করে দিয়েছিল, মানে একদম ফাটিয়ে মাটি বার করে দিয়েছে, ঠিক আছে। আর যদি সফট সয়েল হয় তাহলে কিন্তু দেবে যাবে, ও ক্র্যাকসটা কিন্তু মাটি অব্দি উঠে আসবে না। তাহলে লোকাল শিয়ার ফেলিওর হচ্ছে কি, সফট ক্লের জন্য, লুজ স্যান্ডের জন্য, এন্ড কি হতে পারে, সফট ক্লের জন্য তো লুজ, এবং নর্মাল কনসোলিডেটেড ক্লের জন্য, এনসিসির জন্য, ঠিক আছে। ওসিসির জন্য না, ওসিসির জন্য আমাদের জেনারেল শিয়ার ফেলিওর। এবার যদি বলো যে দাদা আমরা কোনটাকে কতটা, আরেকটা জিনিস হচ্ছে এখানেও কিন্তু অল্প একটু টিল্টিং হয়। কেন কি বলছি, একটুখানি ক্র্যাক ডেভেলপ হচ্ছে, তো ক্র্যাক একটুখানি ডেভেলপ হলে কি হয়, কোনো একটা ক্র্যাক আগে ডেভেলপ হয়, কোনো একটা ক্র্যাক একটু পরে ডেভেলপ হয়, তো ফলে কি হয় একটুখানি টিল্টিং কিন্তু হয়, ঠিক আছে। জেনারেল শিয়ার ফেলিওর যখন বিশাল বালজিং হয়ে গেল, টিল্ট হয়ে গেল, ওরকম হয় না, কিন্তু খুব যত সামান্য হলেও টিল্টিং কিন্তু এক্ষেত্রেও হয়, ঠিক আছে। তাহলে বৈশিষ্ট্যগুলো কি, খুব অল্প টিল্টিং, স্লাইট টিল্টিং, স্লাইট টিল্টিং, নো গ্রাউন্ড ক্র্যাক, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে সেটেলমেন্ট, মানে একটা কি বল, নোটেবল অ্যামাউন্ট অফ সেটেলমেন্ট, নোটেবল অ্যামাউন্ট অফ সেটেলমেন্ট, নোটেবল অ্যামাউন্ট অফ সেটেলমেন্ট, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমার হচ্ছে তোমার কি বলবো, লোকাল শিয়ার ফেলিওর হচ্ছে বৈশিষ্ট্য। ওকে, এবার যদি তুমি বলো যে দাদা আমি এটা কি করে বুঝবো যে কোনটা জেনারেল শিয়ার ফেলিওর, আর মানে যদিও বা পার্থক্য বৈশিষ্ট্য থেকে তোমরা বুঝতে পারছো, বাট টেকনিক্যালিও যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে, বা আমাকে যদি ধরো এরকম বলে যে একটা সয়েল আছে, আমি ফাউন্ডেশন তো বানিয়ে চেক করতে পারবো না যে কোনটা লোকাল হচ্ছে, কোনটা শিয়ার ফেলিওর হচ্ছে, জেনারেল শিয়ার ফেলিওর হচ্ছে, তাহলে আমি আগে সয়েল প্যারামিটার থেকে দেখে কি করে বুঝতে পারি, এরকম কি কোনো পার্থক্য আছে কোনটার ক্ষেত্রে জেনারেল শিয়ার ফেলিওর হতে পারে, কোন সয়েলের ক্ষেত্রে লোকাল শিয়ার ফেলিওর হতে পারে, আমি কোনো প্যারামিটার দেখে বার করতে পারি বা এর মধ্যে পার্থক্য করতে পারি? তো এই ক্ষেত্রে বলবো যে দেখো, লোকাল শিয়ার ফেলিওর এবং জেনারেল শিয়ার ফেলিওরের ক্ষেত্রে একদম কোনো একদম শার্প কোনো পার্থক্য নেই, মানে এর এত ডিগ্রি হলেই বা এই জিনিস প্যারামিটার গুলো ঠিক এই রাউন্ডের এ পাশে হলেই এটা জেনারেল শিয়ার ফেলিওর হয়ে যাবে, আর ও পাশে হলেই ওটা লোকাল শিয়ার ফেলিওর, ব্যাপারে ঠিক এরকম না কিন্তু। ওকে, দের ইজ নো শার্প লাইন, কোনো শার্প লাইন নেই যে লাইনের এপাশেই জেনারেল শিয়ার ফেলিওর হয় বা ওপাশেই হয়। বললাম না যে ধরো মিডিয়াম, বললাম না কি বললাম যে ডেন্স স্যান্ড, মিডিয়াম ডেন্স স্যান্ড এরকম হলে তোমার জেনারেল শিয়ার ফেলিওর, বা একটু লুজ স্যান্ড হলে লোকাল শিয়ার ফেলিওর। তাহলে তুমি জিজ্ঞেস করতে পারো দাদা ঠিক কোন জায়গাটা, কতটা মিডিয়াম হলে এটা জেনারেল দেবে, আর কতটা মিডিয়াম হলে বা কতটুকু লুজ হলে এটা লোকাল শিয়ার ফেলিওর হবে, এরকম কোনো একদম পারফেক্ট কোনো ডেটা আছে বা পারফেক্ট কোনো লাইন আছে? নো, দের ইজ নো পারফেক্ট লাইন, নো পারফেক্ট, মানে ডিভাইডেশনটার কোনো পারফেক্ট ইয়ে নেই, শার্প ডিভাইডেশন নেই। তাহলে কি হয়, তাহলে যেটা হয় সেটা হচ্ছে কিছু কিছু ডেটা আছে যে ডেটাগুলো আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। সাধারণত কি, যদি ফাইয়ের মান, যদি ফাই মানে কি অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, ঠিক আছে, যদি ফাইয়ের মান 36 ডিগ্রির চেয়ে বেশি হয় তাহলে সেটা হয়ে যাবে জেনারেল শিয়ার ফেলিওর। এটা কিন্তু নোট করে রাখো, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। যদি ফাইয়ের মান 36 ডিগ্রির বেশি হয় তাহলে সেটা হবে জেনারেল শিয়ার ফেলিওর। যদি ফাইয়ের মান 28 ডিগ্রির কম হয়,
আমি বলবো, আমি অনেক সময় বলতে গিয়ে আমারও বুঝতে পারছো সফটওয়্যার সবসময় সবটা মাথায় থাকে না, তোমরা বইতে কিন্তু ডেটাগুলো অবশ্যই চেক করে নেবে। আমি চাই ক্লাসে পড়ে না, কারণ অনেক সময় বলতে গিয়ে হয়তো ভুল হতেই পারে, আমার সবটা তো অত মাথায় থাকে না। যাই হোক, তো এটা কিন্তু দেখে নেবে, ঠিক আছে। ফাইয়ের মান যদি 28 ডিগ্রির কম হয় তাহলে কিন্তু সেটা হয়ে যায় লোকাল শিয়ার ফেলিওর। তাহলে তুমি বলো দাদা 28 আর 36 মাঝের গিলো কি হবে? আই ডোন্ট নো মানে কেউই জানে না, এটা বলা যায় না, ঠিক আছে। সয়েল একদম ওরকম নয়, একদম টিপিক্যাল একদম সুন্দর সাইন্টিফিক রুল ধরে ফলো করছে, ওরকমটা সাধারণত হয় না। ওকে, তাহলে এর মাঝখানে কোনটা হবে উই ডোন্ট নো। ওকে, আচ্ছা, এরপরে ধরো আমাদের আইডি অর্থাৎ রিলেটিভিটি ইন্ডেক্স, ঠিক আছে, তার একটা মাপ আছে, সেটা যদি 70-এর বেশি হয়, ওকে, তাহলে সেটা হচ্ছে জেনারেল শিয়ার ফেলিওর। যদি আইডির মান 30-এর কম যদি হয় তাহলে সেটা হয়ে যায় লোকাল শিয়ার ফেলিওর, ঠিক আছে। এরকম করে এসপিটি ভ্যালু আছে, তোমরা যে কোনো স্ট্যান্ডার্ড বইতে এই লিস্টটা পেয়ে যাবে। লিস্টটা কিন্তু তোমরা মাথায় রাখবে। একই রকম ভাবে ক্লে সয়েলের জন্য যদি হয়, সাধারণত 100 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, এই যদি তার যদি আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ হয় ক্লের, তাহলে সেটা গ্রেটার দেন 100 কিলোমিটার পার মিটার স্কোয়ার যদি হয় তাহলে সেটা তোমার জেনারেল শিয়ার ফেলিওর হবে। আর 80-র কম হলে বোধহয় সম্ভবত সেটা লোকাল শিয়ার ফেলিওর। যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বুকে তোমরা এই লিস্টটা পেয়ে যাবে। এই লিস্টটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষা এখান থেকে কোয়েশ্চেন বা এমসিকিউ কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। ক্লিয়ার? ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার চলে আসছি আমরা কি পাঞ্চিং শিয়ার ফেলিওর। দুটো তো হয়ে গেল, এবার চলে আসছি আমরা পাঞ্চিং শিয়ার ফেলিওর। আচ্ছা, আরেকটা জিনিস বলি যে লোকাল শিয়ার ফেলিওর কিন্তু আমরা কার জন্য দেখবো না, স্যালো ফাউন্ডেশনের জন্যই হয়। লোকাল শিয়ার ফেলিওর কিন্তু স্যালো ফাউন্ডেশনের জন্যই হয়। এবার হচ্ছে পাঞ্চিং শিয়ার ফেলিওর। পাঞ্চিং শিয়ার ফেলিওর সাধারণত মানে বলতে পারো 99% কেসই বা 98% কেসই হচ্ছে হয় ডিপ ফাউন্ডেশনের জন্য। তাহলে পাঞ্চিং শিয়ার ফেলিওর যেটা হয় সেটা হচ্ছে ডিপ ফাউন্ডেশনের জন্য। স্যালো ফাউন্ডেশনের জন্য ভেরি আনকমন, ঠিক আছে, মানে হয় না সেটা বলবো না, হতে পারে, বাট সেটা খুবই রেয়ার। স্যালো ফাউন্ডেশনে তোমার পাঞ্চিং শিয়ার ফেলিওর হচ্ছে দ্যাট ইজ ভেরি রেয়ার কেস, ঠিক আছে। ওকে, সো এটা মেইনলি হয় হচ্ছে ডিপ ফাউন্ডেশনের জন্য। ওকে, তাহলে পাঞ্চিং শিয়ার ফেলিওর কি? পাঞ্চিং শিয়ার ফেলিওর বুঝতেই পারছো, পাঞ্চ হয়ে যাওয়া। সে আমাদের কাছে পাঞ্চিং মেশিন আছে না, যে টাপাস করে পাঞ্চ করে দিই আমরা, মিন্স ওটা আর কি দেবে, ওটা ফুটো হয়ে যায়। এক্স্যাক্টলি তাই, যখন পুরো এই আমার ফাউন্ডেশনটা পুরো সয়েল থেকে ফুটো করে দিয়ে ভেতরে ঢুকে চলে যাবে, ঠিক আছে, মানে পুরো সেটেলমেন্ট হয়ে যাবে, পুরোটাই সেটেলমেন্ট হয়ে যাবে, দেয়ার উইল বি নো ক্র্যাকস ডেভেলপড, কোনো ক্র্যাকের ডেভেলপমেন্ট হবে না। তার মানে কি সয়েল উইল বি ভেরি লুজ, সয়েল উইল বি ভেরি লুজ। লুজ সফট সয়েল, এনসিসি সয়েল, এনসিসি ক্লে, নন কনসোলিডেটেড ক্লে যদি হয় অ্যান্ড দ্য ফাউন্ডেশন ডিপ যদি হয়, তাহলে দেয়ার উইল বি নো ক্র্যাকস অ্যান্ড ফাউন্ডেশনটা পুরোপুরি দেবে যাবে। তার মানে এখানে লার্জ সেটেলমেন্ট কি হবে? লার্জ সেটেলমেন্ট হবে, নো টিল্টিং, নো টিল্টিং, নো বালজিং, বালজিংও নেই, টিল্টিংও নেই। ক্লিয়ার? ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের পাঞ্চিং শিয়ার ফেলিওর। তাহলে পাঞ্চিং শিয়ার ফেলিওর মেইনলি ডিপ ফাউন্ডেশন, এই দুটো হচ্ছে স্যালো ফাউন্ডেশনের জন্য। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখানে আর একটা ছোট্ট জিনিস আমরা একটু জেনে রাখবো, যারা একটু ভালো এক্সামের জন্য ধরো প্রিপারেশন নিচ্ছ তাদেরও এটা হয়ে যাবে। এই জিনিসটা একটু কখনো কোয়েশ্চেন এসে যেতে পারে, সো এই জিনিসটা হালকা একটা জিনিস মাথায় রাখো। এই যে আমি ফেলিওরের যে প্যাটার্নটা পড়ালাম, এই যে ফেলিওরের যে প্যাটার্নটা আমরা করলাম, এরকম এলো, তারপর এরকম একটা পোর্শন এলো, তারপর এরকম স্ট্রেট লাইন এলো, এখানে ছোট জায়গা বলে আমি আঁকতে ভালো পারলাম না, যেমন স্ট্রেট লাইন, ঠিক আছে। এই পুরো জিনিসটাকে আমরা 3টে পার্টে ভাগ করি। ক্লিয়ার? এটাকে আমরা বলি জোন 1, এটাকে আমরা বলি জোন 2, আর এটাকে আমরা বলি জোন 3, ঠিক আছে। ফেলিয়ারটাকে আমরা এই যে ক্র্যাক যে ডেভেলপ হয় জেনারেল শিয়ার ফেলিয়ার ক্ষেত্রে ডেভেলপ কন্ডিশন, ঠিক আছে, গ্রাউন্ড লেভেল ধরে। তো এই যে ক্র্যাক যে ডেভেলপড হয়, সেই ক্র্যাক ডেভেলপমেন্টের পুরো ব্যাপারটাকে আমি 3টে জোনে ভাগ করে নিই, ঠিক আছে। একদম এই যে জোনটা, এই জোনটা বুঝতেই পারছো আমার ফাউন্ডেশনেরই পার্ট হয়ে যায়, আমি এটা আগে বললাম। এটাকে আমরা বলি ইলাস্টিক জোন। কি বলি? ইলাস্টিক জোন, ঠিক আছে।
ওকে, নেক্সট কি, এই জোনটা আমরা প্লাস্টিক হয়ে যায়, প্লাস্টিসিটি চলে আসে, এটা প্লাস্টিক জোন হয়ে যায়, ঠিক আছে, এটা প্লাস্টিক জোন হয়। এবং এটাকে যেটা বলা হয় সেটা হচ্ছে এই যে এখানে যেটা হচ্ছে এটা, এই যে কার্ভেচারটা যেটা হয় সেটা যদি তুমি কিসিড সয়েল যদি নাও, যদি কোহেসিভ সয়েল যদি নাও, তাহলে এটা হয়ে যায় রেডিয়াল শেপ হয়ে যায়, একদম পুরোপুরি রেডিয়াল শেপ হয়ে যায়, ঠিক আছে। বাট যদি তুমি C5 সয়েল নাও তাহলে এটা স্পাইরাল লগারিদমিক স্পাইরাল শেপ হয়ে যায় বা স্পাইরাল শেপ হয়ে যায়, ঠিক আছে। তো এইটা হচ্ছে তাহলে আমাদের রেডিয়াল শেয়ার, কি আসছে, রেডিয়াল শেয়ার আসছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের লিনিয়ার শেয়ার জোন, কি জোন, লিনিয়ার শেয়ার জোন। ব্যাপারটা কি লিনিয়ার শেয়ার জোন, ব্যাপারটা কি, ধরো আমরা সাধারণত আরসিসি পড়তে গিয়ে যে শেয়ার ফোর্সটার গল্পটা পড়ি, যে ধরনের শেয়ার ফোর্সের আমাদের ক্যালকুলেশন হয়, দোজ আর লিনিয়ার শেয়ার, ঠিক আছে। তাহলে এই জায়গাটা, এই জোনটাতে আমরা যে শেয়ার ফোর্সের কনসেপ্ট গুলো, মানে জাস্ট মনে রাখার জন্য তোমাদের বলছি, যে আমরা শেয়ার ফোর্সের কনসেপ্ট গুলো পড়ি বা জানি সেগুলো কিন্তু এই জোনে খাটবে। এই রেডিয়াল শেয়ারে আমাদের শেয়ার ফোর্সের কনসেপ্ট কিন্তু এই জোনে খাটবে না, বা ওই থিওরি গুলো এখানে অ্যাপ্লাই করা যায় না, বুঝতে পারছো, ওই ফর্মুলা গুলো, ওকে। আর এটা তো ইলাস্টিক জোন হয়ে গেল। তাহলে তোমাদেরকে অনেক সময় প্রশ্ন আসতেই পারে, তো এটা হালকা করে তোমাদেরকে জানিয়ে নেবে, ইলাস্টিক জোন, এটা প্লাস্টিক জোন, আর এটা লিনিয়ার শেয়ারের জোন, ক্লিয়ার, ওকে, ভেরি গুড। তো আজকের ক্লাসটা অনেকটাই মানে তার্কিক আমি জানি না কতটা শুরু করা যাবে, অনেক হয়ে গেল টাইম, হ্যাঁ। আমি তাহলে নেক্সট ক্লাসে বলবো, আসলে এই কনসেপ্টগুলো কিন্তু খুব এসেনশিয়াল, এই কনসেপ্টগুলো যদি তোমার মাথায় ঢুকে যায় তাহলে আর থিওরিগুলো করতে 2 মিনিটও টাইম লাগে না। তো আজকে আর টার্জিং গিটার আমি শুরু করছি, অনেকটা টাইম হয়ে গেছে। আমি জাস্ট একটা ছোট্ট জিনিস বলে দিই, এইটা একটা এমসিকিউতে এমসিকিউ এক্সাম এই পরীক্ষাটা মানে কোয়েশ্চেনটা আসে, সেটা হচ্ছে যে কোন সয়েলের বিয়ারিং ক্যাপাসিটিটা বেশি হয়, বা কোনো কম আছে নাকি, যে যেখান থেকে বুঝবে কোন সয়েলের রেসপেক্টে কোনটা বেশি কোনটা কম, কার বিয়ারিং ক্যাপাসিটি, তো সেটা বলি, হ্যাঁ অবশ্যই আছে একটা কম। তো সবচেয়ে তোমার হচ্ছে ভালো হয় যদি তোমার কোনো যদি তোমার কি বলবো স্যান্ড সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি তুমি ধরো, কোনো যদি তোমার স্যান্ডি ভালো মানে কি বলবো খুব ভালো সয়েল যদি হয়, বা বলতে পারো যে রক সয়েল যদি হয়, রক সয়েল যদি হয়, তাহলে রক সয়েলের যে বিয়ারিং ক্যাপাসিটি হয় সেটা সবচেয়ে বেশি হয় রক সয়েলের চেয়ে। তারপর তুমি রেড সয়েল, তার চেয়ে কম। রেড সয়েলের থেকে আর কম কি হতে পারে, রেড সয়েলের থেকে তুমি কম হতে পারে ধরো ডেজার্ট স্যান্ড গুলো যেগুলো হয়, মানে মরুভূমির যে স্যান্ডটা থাকে, যেটা কি মরুভূমির স্যান্ড, ছোট ছোট স্যান্ড, খুব সাইজ খুব ছোট ছোট হয় কণাগুলো, ফলে তার যে ক্ষমতা রেড সয়েলের চেয়ে কম। তারপরে কি হতে পারে, অ্যালুভিয়াল সয়েল হতে পারে, মানে পলিমারি যেটাকে আমরা বলি তার ক্ষমতা। আর সবচেয়ে কম যদি কারো বিয়ারিং ক্যাপাসিটি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা ব্ল্যাক কটন সয়েল। এইটা তোমরা নোট ডাউন করে রেখে দাও, ঠিক আছে। তাহলে হচ্ছে রক সয়েল সবচেয়ে বেশি শক্ত, বা তার বিয়ারিং ক্যাপাসিটি সবচেয়ে বেশি, তার চেয়ে একটু কম করো তো রেড সয়েল, মানে ল্যাটেরাইট মৃত্তিকাগুলো যেগুলো ওগুলো। তারপরে হচ্ছে তোমার ডিজার্ট স্যান্ড, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার অ্যালুভিয়াল সয়েল অ্যান্ড ব্ল্যাক কটন সয়েলের সবচেয়ে কম বিয়ারিং ক্যাপাসিটি, ঠিক আছে। তাহলে চলো আজকে ক্লাসটাকে আমরা এখানেই শেষ করি। আমরা নেক্সট ক্লাসে একদম আর সব এই আমার ইন্ট্রোডাকশন পার্টের সব মোটামুটি শেষ, আমরা ডিরেক্ট একদম টার্জিকিতে ঢুকে যাবো, টার্জিকির ফর্মুলেশন গুলো নিয়ে পড়াশোনা করবো, সেখান থেকে আরো যেগুলো আছে সবগুলো দেখবো, ঠিক আছে। সো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, তোমরা সাথে থাকো। নতুন যারা আছো তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিও দিতে হয়তো এই কদিন একটু দেরি হয়ে গেছিল, আমার কিছু হচ্ছে অফিস এই সমস্ত নিয়ে ব্যস্ততার কারণে, বাট আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি এইগুলো ভিডিওগুলো তোমাদের দাও, যত তাড়াতাড়ি তোমাদেরকে বলতে পারি, ওকে। তো চলো সঙ্গে থাকো, আর আবার একবার রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, জানাও। আমি সবার কমেন্টসের আগে যেমন উত্তর দিতে পারতাম, এখন সত্যি আমি পারি না, আমি নিজে খুব দুঃখিত তোমাদের কাছে, বাট আমি চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব আমি সব কমেন্টগুলোকে তোমাদের আনসারগুলোকে করবার, ওকে। বা আমি আর একটা Q&A করবো, সেই Q&A তে আমি তোমাদের সমস্ত প্রশ্নের আনসারগুলো, আমি কিন্তু সব প্রশ্নগুলো দেখতে পাই, আমি আনসার করতে পারি না, সরি ফর দ্যাট, বাট আমি একটা Q&A করবো, সেখানে আমি সব প্রশ্নগুলোর আনসার আমি দিয়ে দেবো, ওকে। তো চিন্তা করো না, ওকে, ঠিক আছে। চলো তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।